স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আজকে রেদওয়ান আহমেদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে আলোচনা হয়েছে। একই সাথে ভারতীয় অবস্থান নিয়ে বাংলাদেশ নিয়ে শেখ হাসিনার দেয়া নানা বক্তব্যের বিষয়েও ভারত সরকারকে অবহিত করেছে ঢাকা। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ব্যাংককে অনুষ্ঠিত বহুল আলোচিত এই বৈঠকে সীমান্ত হত্যা, তিস্তা চুক্তি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়েও আলোচনা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে গত বছরের ৫ই আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। ছাত্র জনতার ওই অভ্যুত্থানে তাৎক্ষণিকভাবে পালিয়ে ভারত চলে যান সাবেক প্রধানমন্ত্রী। তারপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। গেল ডিসেম্বরের শেষের দিকে শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতকে চিঠি দেয় বাংলাদেশ, যার জবাব মেলেনি এখনও। এরপর থেকে আরও নানা কারণে অনেকটাই ভাটা পড়ে দুই দেশের সম্পর্কে। এই অবস্থায় গত কয়েকদিন ধরে আলোচনার তুঙ্গে ছিল ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়। অবশেষে সব জল্পনা কল্পনা ছাড়িয়ে শুক্রবার ব্যাংককে বিমস্টেকের সাইডলাইনে অনুষ্ঠিত হয় বহুল আলোচিত এই বৈঠক। শুক্রবার বেলা ১২টার দিকে হওয়া এই বৈঠকে ডক্টর ইউনূসকে অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদী। দুজনের মধ্যে হয় কুশল বিনিময়। পরে আলোচনায় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয় দুই সরকার প্রধানের। আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। আলোচনায় আসে তিস্তা চুক্তি ও সীমান্তের হত্যাকাণ্ডের বিষয়টিও। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। ভারতে অবস্থান নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও আলোচনা হয় দুই সরকার প্রধানের মধ্যে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন, যা নিয়ে পরে আলোচনার ভিত্তিতে আগানো হবে বলে মত দেন নরেন্দ্র মোদী। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজে। আজকে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। একটা বিষয় যে আমরা ফলপ্রসূ আলোচনার কথা বলছি, আসলে বাস্তবায়নের বিষয়টা আসলে আপনার চোখে আসলে কেমন? মানে ফলপ্রসূ আলোচনা আমরা সবসময় বলি, কিন্তু বাস্তবায়নটা আসলে কঠিন। এই ক্ষেত্রে দুই দেশের সংশ্লিষ্ট বিষয়গুলো আসলে কিভাবে আগানো উচিত? ধন্যবাদ আপনাকে। দুইটা বিষয় বলবো। একটা হচ্ছে যে দুই দেশের সরকার প্রধান পর্যায়ে যখন আলোচনা হয় এবং আজকে আনুষ্ঠানিক আলোচনা হলেও কিন্তু আমরা জানি যে গতকাল পরশু তারা কিন্তু আপনি ডিনার বলেন, পাশাপাশি বসা বলেন প্ল্যানারিতে, তো তাদের আলাপ আলোচনার সুযোগ কিন্তু হয়েছে। আজকের আলোচনাটা আনুষ্ঠানিক ছিল এবং সেখানে আমাদের দিক থেকে আমাদের যে কনসার্নগুলো আছে সেগুলো তুলে ধরা হয়েছে এবং যেমনটা বলছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মহোদয়, তো সেখানে আলোচনা উনি বলছেন এবং আমারও ধারণা তাই যে ভারতের দিক থেকে ভারত এই আলোচনার বিষয়গুলো শুনেছে এবং সেটা দুই সরকার প্রধানের মধ্যে আলোচনা কোন ধরনের পর্যায়ে হয়েছে, কতটা আন্তরিকতা নিয়ে তারা এই বিষয়ে আলোচনাটা করেছে তার উপরে নির্ভর করবে এটার বাস্তবায়ন প্রক্রিয়া। তবে আমরা এটাও জানি যে সব কিছু কি বাস্তবায়নযোগ্য হবে? তিস্তা চুক্তি তো ঝুলে আছে গত 13 বছর ধরে। তো কাজেই এই কিছু কিছু বিষয়ে হয়তো বাস্তবায়ন সম্ভব, যেমন ধরুন সীমান্ত হত্যাকাণ্ড। যদি তারা সিদ্ধান্ত নেন যে হ্যাঁ আমরা এটা একটা দৃষ্টান্ত হিসাবে দেখাতে চাই তাহলে সেটা সম্ভব। আপনি যদি ধরেন ভারতের ভিসা আমরা বন্ধ আছে বা এটাকে আমরা মানুষের কষ্ট হচ্ছে, তারা যদি সিদ্ধান্ত নেন যে হ্যাঁ আমরা ভিসাটা শীঘ্রই শুরু করব, তাহলে সেটাকে আমি বলতে পারবো যে বাস্তবায়নের দিকে যাচ্ছে। এরকম দুই একটা বিষয়কে আমরা দেখে বুঝতে পারবো যে তাদের এই আলোচনাটা কতখানি আন্তরিক হয়েছিল এবং তারা কতটা বিশ্বাসের ভিত্তিতে পরস্পরের সাথে যেটুকু আলোচনা করেছে সেটা বাস্তবায়নের দিকে নিয়ে যেতে তাদের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদেরকে তারা কতখানি নির্দেশনা দিতে পারে। তো কাজেই
এটা ঢালাও বলা যাবে না যে সব বাস্তবায়ন হবে, আবার এটাও বলা ঠিক হবে না যে কিছুই বাস্তবায়ন হবে না। যেহেতু সরকার প্রধান পর্যায়ে আলোচনাটা হয়েছে, আমার ধারণা কিছু কিছু বিষয় হয়তো ইতিবাচক অগ্রগতি আমরা দেখতে পাবো। জি, একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে এসেছে যে ভিসার কথা আপনি বলছিলেন যে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আসলে জনগণের সাথে জনগণের যে কানেক্টিভিটি, সেটাতে তো আসলে কোনো বাধা থাকার কথা নয়। মোটের উপর তিনটি বিষয় আমি যদি বলি, যে একটি হচ্ছে শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা এবং তিস্তা ইস্যু। এই তিনটা বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই তিনটা ইস্যুকে যদি আমি ধরি, প্রত্যর্পণ ইস্যুটা আসলে ভারত কীভাবে নেবে, আপনার কি মনে হয় শেখ হাসিনার? এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, এটার তিনটা বিষয় আছে। একটা হচ্ছে এটার একটা আইনগত বিষয় আছে, দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে এটা রাজনৈতিক বিষয় আছে, আর তার চাইতে বড় বিষয় ভারতের নিজস্ব কিছু উপলব্ধি বা তারা দেশ হিসাবে তাদের এই অঞ্চলের তাদের ভাবমূর্তি সে বিষয়টাও কিন্তু আছে। তো কাজেই এটাকে আপনি এই তিনোটা বিষয় যখন সাজযোগ জায়গায় আসবে বা সাজযোগপূর্ণ হবে, তখন আপনি একটা ফলাফল দেখতে পারবেন। এখনও তো আমার ধারণা বিষয়গুলো কোনোটাই পরিষ্কারভাবে আমি বলবো যে একটা যেটাকে বলি বাস্তব অর্থে বোঝা যায়। আইনি প্রক্রিয়া এখনও কি আমরা যেভাবে আছি সে জায়গায় কোথায় আছি বা কতদিন লাগবে, বিচার প্রক্রিয়া কখন শুরু হবে, এই বিষয়গুলো আছে। ভারতের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে এবং তার সাথে ভারতের ভাবমূর্তির বিষয়টা তো জড়িত। কাজেই এই বিষয়গুলো যথেষ্ট চিন্তা এবং সিদ্ধান্তের বিষয়, এবং সেটার জন্য একটু সময় হয়তো লাগতেও পারে। আচ্ছা, আমি একটু সবশেষ সংক্ষেপে জানতে চাই আপনার মন্তব্য আর কি, বাংলাদেশের এই মুহূর্তে আসলে কিভাবে এগোনো উচিত, বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন ইস্যুতে? আমরা তো বলেছি, এটা তো আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেইছেন যে ভারতের সাথে আমরা সমতা এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চাই। যেহেতু নিকট প্রতিবেশী, আমাদের পারস্পরিকতা আছে, পরস্পরের উপর নির্ভরশীলতা আছে, কাজে সেই বিষয়টা মাথায় রেখে সম্মানজনকভাবে আমরা সম্পর্কটা চাই, সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। বাংলাদেশের দিক থেকে তো বাংলাদেশ কখনো বলেনি যে আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই না। ভারতের দিকে যেটুকু জড়তা আছে সেটা তাদের উপলব্ধির পরিবর্তন হলে বাংলাদেশে বাস্তবতাকে যদি তারা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে চায়, আমি মনে করি সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে আসা কঠিন বিষয় নয়। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ হুমায়ুন কবির আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার বক্তব্য দেওয়ার জন্য। ওকে। ব্যাংককে ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক ঘিরে নিবিড় নজর রাখছে নয়াদিল্লি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। এদিকে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনার মধ্যেই ভারতের কৌশলগত শিলিগুড়ি অঞ্চলের চিকেন স্নেক অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে মোদী সরকার। ডক্টর ইউনূস চিকেন নেক অঞ্চলে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশকে একমাত্র অভিভাবক বলে মন্তব্য করার পরই এই সিদ্ধান্ত নিল ভারত। ভারতীয় সশস্ত্র বাহিনী এই অঞ্চলে নিরাপত্তা বাড়ানোর জন্য বিস্তৃত পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে বিমান বাহিনী হাসিমারা বিমান ঘাঁটিতে মিগ বিমানের পাশাপাশি রাফাল যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন করেছে। এছাড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। আকাশপথে যে কোনো ধরনের অনুপ্রবেশ রুখতে ভারত এই অঞ্চলে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। জাতীয় নির্বাচনই সরকারের কাছে অগ্রাধিকার ও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষেই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। বিমস্টেক সম্মেলনে রোহিঙ্গা সমস্যা সমাধান এবং মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় বিমস্টেকভুক্ত দেশগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। শুক্রবার সকালে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের পক্ষ থেকে বিমস্টেকভুক্ত দেশগুলোর প্রতি বিভিন্ন বিষয় তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। শুরুতেই ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান ডক্টর ইউনূস। আহ্বান জানান বিমস্টেকভুক্ত দেশগুলোকে আঞ্চলিক উন্নয়নে একসাথে কাজ করার। ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে পুরো অঞ্চলের অস্থিতিশীলতা বাড়বে। মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠারও আহ্বান জানান তিনি। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে তরুণদের ভূমিকা তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারে রয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন।
আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতি বাংলাদেশ। সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব গ্রহণ করেন। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ ও শ্রীলঙ্কার উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কের আঘাতে দেশ দুটির ব্যবসায়ী নেতাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। তাদের সংখ্যা বড় উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠবেন না। কম শুল্কমুক্ত ও বড় শিল্প শক্তি সম্পন্ন দেশগুলোতে ক্রয়াদেশ স্থানান্তরিত হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তারা। মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রের $700 কোটি বেশি মূল্যের তৈরি পোশাক রপ্তানি করে। এই খাতে কাজ করেন 40 লাখের বেশি মানুষ, যাদের অধিকাংশই নারী। তাদের এই অংশগ্রহণ দেশটির জনসংখ্যার একটি বড় অংশকে দারিদ্র্য থেকে বের করে আনতে সাহায্য করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে তৈরি পোশাক শিল্প খাত খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে গণমাধ্যমটি। শুল্ক আরোপের এই সিদ্ধান্ত এসব ব্যবসাকে বিপদে ফেলবে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। রাজধানীর ব্যস্ততম পয়েন্ট, বিশেষ করে কমলাপুর রেলওয়ে স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে নগরে ফিরছেন হাজারো মানুষ। কিছুটা বাড়তি স্বস্তির আশায় আগেভাগেই ঢাকায় ফিরেছেন তারা। সবারই চোখে মুখে উচ্ছ্বাস আর স্বস্তি, যার পেছনের অন্যতম কারণ ভোগান্তিহীন ঈদযাত্রা। অন্যদিকে আবার যারা ঈদে গ্রামের বাড়িতে যেতে পারেনি, তাদের কেউ কেউ ছুটছে পরিবারের কাছে। এদিকে সার্ভার জটিলতার কারণে কয়েক ঘন্টা অনলাইনে উত্তরবঙ্গগামী ট্রেনের টিকিট বন্ধ থাকে। তবে বেলা 11টার পর আবারও সার্ভার চালু হলে টিকিট বিক্রি শুরু হয়। এর আগে কমিউটার ট্রেনের টিকিটের জন্য ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে যাত্রীরা। আবার কেউ কেউ স্ট্যান্ডিং টিকিট না পেয়ে চরম হতাশা প্রকাশ করেছে। তাদের দাবি, রেল কর্তৃপক্ষ গাফিলতির কারণে এমন বিপাকে পড়েছে শত শত যাত্রী। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv।